আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রাইডেন একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের আমাদের টপিক হচ্ছিল এইচএসসির গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, যেটি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়। এই অধ্যায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক। যেই টপিকটা আমরা অনেকেই কনফিউশনে থাকি বা অনেকেই আমরা এই সহজ টপিকটা বুঝতে পারি না, এবং এখান থেকে কিন্তু মাথা রাখবা একটা সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা বোর্ডে অনেক বেশি। তো আমরা আজকে এই টপিকটা পড়াবো। তো মূলত আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক পড়াবো। আপেক্ষিক আর্দ্রতা বোঝার আগে বুঝতে হবে আমাদের একটা নর্মাল বেসিক জিনিস, সেটা হচ্ছে দ্রবণ, দ্রব এবং দ্রাবক। এই জিনিসটা আমরা 9, 10 বা আরো ছোট ক্লাসে পড়ে আসছি, বাট আমরা এই শুরুতে এই জিনিসটা আলোচনা করি। খেয়াল করো, আমরা সবাই দ্রবণ বুঝি। দ্রবণ যদি বলতে চাই তাহলে আমরা ধরো একটা চিনি এবং পানির দ্রবণের কথা বলি। চিনি এবং পানির দ্রবণ, আমরা যখন শরবত বানাই তখন কি করি, পানির ভিতরে চিনি আমরা প্রদান করি, দেন এটা গুলায়, তারপর আমরা শরবত তৈরি করি। যাই হোক, এখন একটা জিনিস খেয়াল করে, চিনি এবং পানির দ্রবণের মধ্যে দ্রাবক কোনটা, দ্রব কোনটা? দ্রাবক কোনটা দেখো, দ্রাবক হচ্ছিল যার মধ্যে দিয়ে দ্রবীভূত করি। কি বলছি? যার মধ্যে দিয়ে দ্রবীভূত করি। যেমন চিনি এবং পানির ভিতরে পানি হচ্ছিল দ্রাবক। এবং কমন সেন্সে কি বলো, কমন সেন্স ছিল ভাইয়া যা দ্রব ছিল যা দিয়ে দ্রবীভূত করি, অর্থাৎ যে চিনিটা আমরা প্রদান করতেছি সেটা ছিল দ্রব। আর দ্রবণটা কি? দ্রবণ হচ্ছিল চিনি যখন মিশানো হয়ে গেল তখন সেই চিনি এবং পানির মিশ্রণকে আমরা বলবো দ্রবণ। আচ্ছা, এখন খেয়াল করো, সাধারণত দ্রবণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছিল অসম্পৃক্ত দ্রবণ, আর একটা সম্পৃক্ত দ্রবণ, আর একটা অতি সম্পৃক্ত দ্রবণ। এখানে কথা হচ্ছিল যে আমরা এখানে লিখছি চিনি ও পানির দ্রবণকে আমরা 3 ভাগে ভাগ করছি। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি অসম্পৃক্ত কি, সম্পৃক্ত কি এবং অতি সম্পৃক্ততা কি। খেয়াল করি, এইটা আমরা বলছি ভাইয়া অসম্পৃক্ত। আর তারা একটু বোঝার চেষ্টা করি সম্পৃক্ত কি। সম্পৃক্ত যদি বাংলা শব্দ আমরা খেয়াল করি, সম্পৃক্ত মানে কি বুঝাই, আমাদের এই সেন্সে কাজে লাগে যে ভাইয়া পুরোপুরি কম্প্যাক্ট কোনো কিছু বা পরিপূর্ণ কোনো কিছুকে আমরা সম্পৃক্ত বলে থাকি। খেয়াল করো, আমাদের একটা পানির ধরো গ্লাসের ভিতর আমরা পানি নিলাম, এই পানির ভিতর যখন আমরা চিনি মিশাবো তাহলে একটু খেয়াল করো কি হবে, যে পানির অণু থাকে, অনেকগুলো অণু আছে। এখন কথা হলো যে ভাইয়া পানির ভিতরে তার নিজস্ব একটা ধারণ ক্ষমতা আছে, যে এর বেশি সে চিনি নিতে পারবে না। নিতে পারবে না কেন? খেয়াল করো, তোমরা দেখবা আমরা যখন অতিরিক্ত পানির ভিতরে একটা গ্লাসের ভিতরে অতিরিক্ত চিনি মিশিয়ে ফেলি, তখন একটা সময় খেয়াল করো সেটা কিন্তু তলানিতে পড়ে, অর্থাৎ পুরো চিনিটা কিন্তু গলে না। এই না গলার কারণে, এই যে না গলে, এটা তো একটা রিজন আছে। রিজন হচ্ছিল, ধরলাম আমি এই পানির অণু, এগুলো ছিল আমার নীল কালার গুলো পানির অণু। এখন আমি কি করলাম, এখানে চিনি অণু বা চিনি প্রদান করলাম। এখন একটা পানি ভিতরে ধরলাম 4টা চিনি অণু ধারণ করতে পারে, অর্থাৎ 4টা চিনি অণু আমি যদি প্রদান করি তাহলে ওই চিনিগুলা পানির ভিতরে সলভ বা দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু এই 4টার বেশি যখন আমি দিয়ে দিব, ধারণ ক্ষমতার বেশি যখন আমি চিনি প্রদান করে দিব, তখন সেই চিনি কিন্তু দ্রবীভূত হবে না, সেটা কিন্তু তলানিতে পড়বে। যার কারণে আমরা চিনি পানির ভিতর যখন চিনি মিশানো হয়, অতিমাত্রা চিনি মিশালে কিন্তু একটা সময় চিনি তলানিতে বা নিচে জমা পড়ে। আচ্ছা, যাই হোক না কেন, সম্পৃক্ত কথা হচ্ছিল, আমি কি বলছি, যে কম্প্যাক্ট বা তোমার বলতে পারি যে পরিপূর্ণ। পরিপূর্ণ মানে হচ্ছিল এটা দ্বারা বোঝায়, ধরো একটা পানির অণুর ভিতরে চিনি থাকতে পারে, ধরলাম 4টা অণু চিনি প্রদান করতে পারে। 4টা চিনির অণু যদি এই পানির ভিতরে প্রদান করি, তাহলে এই পানিটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা অ্যাকচুয়ালি ফিল আপ করে। তো মাথা রাখবা যে পানির ভিতরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা চিনি প্রদান করলে সেটাকে আমরা বলবো কম্প্যাক্ট বা সম্পৃক্ত। সম্পৃক্ত মানে হচ্ছে, দেখো এই সম্পৃক্ত মানে হচ্ছে চিনি দ্বারা পানি পূর্ণ, অর্থাৎ এর বেশি সে চিনি নিতে পারবে না। এখন খেয়াল করো, অসম্পৃক্ত কি? অসম্পৃক্ত মানে হচ্ছিল সেটা সম্পৃক্ত হয় নাই, সম্পৃক্ত হয় নাই, বাট সম্পৃক্ত হওয়ার পথে। মানে হচ্ছিল তখন হচ্ছিল চিনি মেশানো যাবে। চিনি মেশানো যাবে মানে কি, ধরো আমার একটা পানি অণুর মধ্যে চারটা ধরো ছিল চিনি অণু নিতে পারে। এখন আমি 2টা চিনি অণু দিচ্ছি, তাহলে আরো কি 2টা অণু নিতে পারে না? আরো চিনি নিতে পারে, সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। আর অতি সম্পৃক্ত জিনিসটা কি খেয়াল করো, যখন আমরা বললাম মাত্রার অধিক চিনি প্রদান করে দিব বা মাত্রার অধিক দ্রব প্রদান করে দিব, তখন সেই জিনিসটা কি হবে, একটু আগে বলতেছিলাম যে অতিরিক্ত প্রদান করলে কি হবে, চিনি কিন্তু তলানিতে পড়বে। অর্থাৎ যখন আমরা দ্রব অতিরিক্ত প্রদান করব তখন সেটা হবে অতি সম্পৃক্ত। আচ্ছা, এখন আপেক্ষিকতা বোঝার জন্য আমার এই কনসেপ্টটা লাগবে, বাট আপেক্ষিকতা মূলত আমাদের বায়ু রিলেটেড, অর্থাৎ আমাদের পরিবেশের বায়ু রিলেটেড। এখন কথা হচ্ছিল যে দেখো, আমরা
আর্দ্রতা জিনিসটা কি? আর্দ্র মানে কি? জলীয় বা পানি। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা অ্যাকচুয়ালি নির্ণয় করে আমাদের বায়ুতে বা বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। আমরা যে জলীয় বাষ্প সাধারণত যে পরিবেশে থাকে তা কিন্তু বাতাসে থাকে। এখন এখানে আমি খেয়াল করো, বাতাসের মধ্যে কিন্তু একটা দ্রবণ হয়। দ্রবণ কিসের দ্রবণ? জলীয় বাষ্প এবং বায়ুর দ্রবণ। তাহলে আমরা এই জিনিসটা একটু সুন্দর লিখি, চিনি এবং পানির দ্রবণের জায়গায় লিখবো চিনির জায়গায় লিখবো জলীয় বাষ্প, পানির জায়গায় লিখবো বায়ু। তো সবাই একটু লিখে ফেলি। জলীয় বাষ্প আর এটা ছিল বায়ু। জলীয় বাষ্প এবং বায়ু দ্রবণ, এইটাও কিন্তু মাথায় রাখবে তিন প্রকারই হবে, একই রকম। জাস্ট এই অসম্পৃক্ত দ্রবণের জায়গায় আমরা লিখবো বায়ু। ওকে, এখন খেয়াল করো যে আমরা এখানে কি বলতেছি, আলোচনাটা করতেছি জলীয় বাষ্প ও বায়ু দ্রবণ, এবং এটাকে সেম তিন ভাগে ভাগ করা হয়েছে সেম। আচ্ছা, এটা অসম্পৃক্ত বায়ু, এটা সম্পৃক্ত বায়ু, এটা অতি সম্পৃক্ত বায়ু। এখন কথা হচ্ছিল অসম্পৃক্ত বায়ুটা কি? অসম্পৃক্ত বায়ুটা খেয়াল করে এখানে বলছে চিনে মেশানো যাবে। একটু বোঝার চেষ্টা করি, এই জলীয় বাষ্প এবং বায়ু দ্রবণের বেলায় কি হয়। জলীয় বাষ্প হচ্ছিল ধ্রুব, বায়ু হচ্ছে দ্রাবক। খেয়াল করো, আমরা একটু আগে অসম্পৃক্ত দ্রবণের বেলায় পড়ছিলাম যে এখানে চিনি মেশানো যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না ভাইয়া, যেহেতু এখানে জলীয় বাষ্প দ্রব, তো আমি বলতে পারি এখানে জলীয় বাষ্প মেশানো যাবে কি? ঠিক আছে, অর্থাৎ জলীয় বাষ্প আমরা কি লিখবো? নির্দিষ্ট পরিমাণ, লিখে ফেলি একটু সবাই, নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থেকে যদি কম জলীয় বাষ্প থাকে, অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছিল তোমার যে আমি আরো জলীয় বাষ্প প্রদান করতে পারবো বা বায়ু আরো জলীয় বাষ্প নিতে পারবে। ওকে, ঠিক আছে। এখন সম্পৃক্ত বায়ুটা কি? সম্পৃক্ত বায়ু আমরা একটু আগে পড়ছিলাম যে চিনি এবং পানির দ্রবণের বেলা চিনি দ্বারা পানি পূর্ণ, অর্থাৎ এখানেও সেম হবে। এখানে আমরা লিখবো যে সম্পৃক্ত বায়ু হচ্ছিল জলীয় বাষ্প দ্বারা লোডেড বা জলীয় বাষ্প দ্বারা বায়ু পূর্ণ। আচ্ছা, এখন অতি সম্পৃক্ত বায়ুটা কি? খেয়াল করো, অতি সম্পৃক্ত বায়ু হচ্ছিল আমরা এখানে বলছি চিনি তলানিতে পড়বে, আর ওইখানে খেয়াল করো এখানে কি হবে, এখানে হচ্ছে জলীয় বাষ্প তলানিতে পড়বে। এখন ভাইয়া জলীয় বাষ্প তলানিতে পড়ার মানে কি? খেয়াল করো, বাতাসের ভিতরে জলীয় বাষ্প আছে। এখন বাতাসের ভিতর থেকে যদি জলীয় বাষ্প মাটিতে পড়ে তাহলে কি হয়? আমরা শীতকালে সাধারণত শিশির পড়তে দেখি। শিশির অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? শিশির হচ্ছিল ওই বায়ু বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওইখানে যখন অতিমাত্রায় জলীয় বাষ্প থাকে সেটা নিচে পড়ে যায় এবং যেটাকে আমরা শিশির বলে থাকি। অর্থাৎ খেয়াল করো, অতি সম্পৃক্ত বায়ু যদি হয়ে যায় কোনো সময়, তখন কি হবে? জলীয় বাষ্প ভূমিতে পড়বে এবং ইহা হচ্ছিল, মাথায় রাখো, ইহা হচ্ছিল শিশির। এটাকে আমরা বলে থাকি শিশির। শীতকালে আমরা সাধারণত গ্রামগঞ্জে ধান খেতে মাঠে যে শিশির পড়ে থাকতে দেখি, বা ফজরের পর যখন হাঁটাচলা করতে যাই তখন দেখবা হচ্ছিল ঘাস ভিজা থাকে। এই ভিজা থাকার কারণ হচ্ছে তখন কিন্তু বৃষ্টির পানি না, তখন সেই পানিটা হচ্ছিল মূলত বায়ুটা অতি সম্পৃক্ত ছিল, এবং সেই অতি সম্পৃক্ত থাকার কারণে জলীয় বাষ্প ভূমিতে পড়ে। এই জলীয় বাষ্প কিন্তু এক প্রকার জলীয় বাষ্প হচ্ছিল পানি, এবং এটাকে আমরা নাম দিই শিশির। দেখো, এই সম্পৃক্ত বায়ু থেকে যদি অসম্পৃক্ত বায়ুতে নিতে হয়, অর্থাৎ সম্পৃক্ত বায়ু কিছু জলীয় বাষ্প দ্বারা লোডেড ছিল, এখন আমি কি করব যে আরো জলীয় বাষ্প নেওয়ার জন্য অসম্পৃক্ত বায়ুতে রূপান্তর করবো। খেয়াল করো, এই কনসেপ্ট বোঝার আগে আমি একটা কমন সেন্স খেয়াল করো। তুমি একটা পাত্রের ভিতরে চিনি মিক্স করছো পানির ভিতরে। এখন অনেক বেশি চিনি মিক্স করার কারণে কি হইলো, যে অনেক বেশি চিনি মিক্স করার কারণে তোমার ওই পাত্রের ভিতরে চিনি তলানি পড়ছে। এখন এই চিনি গলানোর একমাত্র উপায় আছে। উপায়টা কি বলতো? উপায় আছে চুলার মধ্যে তাপ দিলে মানে কি তাপমাত্রা বাড়বে, কমন সেন্স, অর্থাৎ গরম হবে, তাহলে কিন্তু তোমার সেই জায়গায় চিনিটা মিক্স হবে। অর্থাৎ খেয়াল করো, যদি আমার ওই চিনিটা মিক্স করতে হয় তাহলে কি করছে? তাপমাত্রা বাড়াইতে হয়েছে। অর্থাৎ এই সম্পৃক্ত বায়ু থেকে অসম্পৃক্ত বায়ুতে রূপান্তর করতে হলে আমার এখানে টেম্পারেচার বাড়াতে হবে। এখন কথা হচ্ছিল, এখন তুমি একটা কমন সেন্স খেয়াল করো যে পাত্রের ভিতরে তুমি কি করছো, যে ওই চিনি পানি এবং চিনির মিশ্রণটা চিনিটাকে গলায় ফেলছো। এখন কিভাবে গলাইছো? চুলার দিয়ে আগুন দিয়া বা তাপ শক্তি প্রদান করে গলায় ফেলছো। এখন সেই জিনিসটাকে যদি তুমি চিনিটা আবার ফেরত করতে চাও,
তখন তোমাকে যেটা করতে হবে, চিনি যদি আবার তলানিতে ফেরত চাও তখন তোমাকে করতে হবে ঠান্ডা করতে হবে, অর্থাৎ টেম্পারেচার কমায় আনতে হবে। যদি টেম্পারেচার কমায় আনতে পারো তাহলে অ্যাকচুয়ালি তুমি সেই আগের চিনি তলানিতে পেতে পারো। অর্থাৎ সম্পৃক্ত বায়ু থেকে অতি সম্পৃক্ত বায়ুতে রূপান্তর করতে হলে আমাকে কি করতে হবে, টেম্পারেচার কমাতে হবে, টেম্পারেচার আবার ডিক্রিজ করতে হবে। দেখো এখানে আমি কি বলছি, সম্পৃক্ত বায়ু থেকে অতি সম্পৃক্ত বায়ু করতে টেম্পারেচার কমাইতে হয়। একটা জিনিস খেয়াল করো, তাহলে এই শিশির পড়ার জন্য, এই শিশির বা জলীয় বাষ্প ভূমিতে পড়ার জন্য আমার তাপমাত্রাটা কমাইতে হয়। যার কারণে আমি কিন্তু শীতকালে সাধারণত আমাদের শিশির পড়তে দেখি, গরমকালে সাধারণত শিশির পড়তে কিন্তু আমরা দেখি না। কেন শীতকালে শিশির পড়ে? শীতকালে কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা কম থাকে, যার কারণে তাপমাত্রা কম থাকার কারণে শিশির পড়ে থাকে। এখন মূলত আপেক্ষিক আর্দ্রতার জিনিসটা কি সেটা বোঝার আমাদের দরকার। আপেক্ষিক আর্দ্রতা যদি বুঝতে হয়, মূলত আপেক্ষিক আর্দ্রতা অ্যাকচুয়ালি বোঝায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। আচ্ছা দেখো, আমরা আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি বুঝলাম। এই ফর্মুলা ছিল, প্রথম সূত্র, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বাই হচ্ছিল বায়ুতে যতটুকু জলীয় বাষ্প নিতে পারে। ব্যাপারটা খেয়াল করো, এই ফর্মুলাটা এত কঠিনভাবে বোঝার কিছু নাই, খুব সহজভাবে বুঝতে পারি। খেয়াল করো, এটা অনেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্সের মতো। আজকে ধরলাম ক্লাসে 40টা সিট আছে আমাদের, ধরো ক্লাসের সিট সংখ্যা আছে 40টা। আচ্ছা তাহলে সিট সংখ্যাটা হবে নিচে, কিন্তু ক্লাসে কি 40 জন উপস্থিত থাকে না। ধরলাম আজকে ক্লাসে উপস্থিত আছে 23 জন। তো দেখো আমার ক্লাসের তোমার সিট সংখ্যা 40টা, বাট উপস্থিত আছে 23টা। এইটাই কিন্তু আপেক্ষিক আর্দ্রতা। মাথা রেখো, এখানে গুণন 100%, অর্থাৎ এটা শতাংশ হিসাব হবে, এখানে এই গুণন 100%। এই জিনিসটাকে আমি বলতে পারি ক্লাসের আপেক্ষিক আর্দ্রতা। যাই হোক না কেন, এই জিনিসটা বলা ঠিক হবে না, বাট তাও আমি বলি একটা জিনিস, আপেক্ষিক আর্দ্রতা কি বলছি? আপেক্ষিক আর্দ্রতা ছিল বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। খেয়াল করো, ধরলাম যে বায়ুতে একটা সাপোজ 40 যেটা আছে, আমি ধরলাম একটা নির্দিষ্ট এরিয়াতে বা একটা নির্দিষ্ট অঞ্চলে বায়ু 40টা জলীয় বাষ্পের অণু নিতে পারে সাপোজ। বাট আমরা গবেষণা করে দেখলাম বা পরীক্ষা করে দেখলাম সেখানে আছে 23টা জলীয় বাষ্পের অণু, এবং এদের অনুপাতটাই হচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা। এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ জিনিস। খেয়াল করো, এই আপেক্ষিক আর্দ্রতার সূত্র আরো আছে। এখানে আমি বলছি টি তাপমাত্রায়, খেয়াল করো অবশ্যই তাপমাত্রাটা নির্দিষ্ট থাকতে হবে। আমরা একটু আগে বলছিলাম সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতি সম্পৃক্ত। এইখানে কিন্তু খেয়াল করছো টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, যার কারণে তাপমাত্রা স্থির থাকতে হবে। টি তাপমাত্রায় ভি আয়তন, অর্থাৎ আয়তন নির্দিষ্ট হতে হবে। এখন তুমি যদি একটা আপেক্ষিক আর্দ্রতা বের করতে হয়, তোমার ধর হচ্ছিল আমাদের কালিন্দী এলাকায় অথবা জিঞ্জিরা একটা ইউনিয়ন সর্বোচ্চ বা একটা গ্রাম ধরে হচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা বের করতে হয়। কারণ আমার বিশাল একটা অঞ্চল জুড়ে আপেক্ষিক আর্দ্রতা বের করা আমাদের পক্ষে সম্ভব না, বা অ্যাকুরেটলি বের করা পসিবল না। যার কারণে একটা ভি আয়তন এর বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, অর্থাৎ বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। এখন কথা ছিল ভাই ভর কেন নিছি? এই ভরটা খুব ফ্যাক্টর, কেননা ওই যে আমি বললাম ভাই শিশির পরে কেন? কারণ ওই জলীয় বাষ্পের ভরের জন্য। ওই জলীয় বাষ্পের ভর না থাকলে তো অ্যাকচুয়ালি মাটিতে পড়তো না। ওই নিউটনের যে আপেল মাথায় পড়ছে, কেন পড়ছে? অবশ্যই অভিকর্ষ ত্বরণের একটা ফ্যাক্টর ছিল, পাশাপাশি ওই আপেলে একটা নিজস্ব ভর ছিল, যার কারণে আমরা এখানে ভর লিখছি। আচ্ছা, তো সেম নিচে হয়েছে টি তাপমাত্রায়, মানে ওই তাপমাত্রায় সেম আয়তনে সম্পৃক্ত করে। সম্পৃক্ত মানে কি ভাই? দেখো যতটুকু খালি জায়গা আছে, অর্থাৎ তোমার মনের ভিতরে যতটুকু খালি জায়গা আছে ততটুকু যেন সে ফিল আপ করে, সেটা হচ্ছে সম্পৃক্ত। আজকে তোমার মনে ধরো 100 জনের জায়গা আছে, এখন 100 জন যদি আইসা সেখানে ফিল আপ করে, তাহলে মাথায় রাখবা তুমি আজ সম্পৃক্ত। ব্যাপারটা এরকম যে এখানে এই সম্পৃক্ত মানে হচ্ছিল, খেয়াল করো যে তাকে পুরোপুরি ফিল আপ করতে কতটুকু জলীয় বাষ্প দরকার। যেমনটা আমি বলছিলাম, আমার ক্লাস ফিল আপ করার জন্য 40 জন স্টুডেন্ট দরকার, বাট আছে আজকে সাপোজ ধরো 23 জন। ব্যাপারটা এরকম। তো দেখো সেম টু সেম এইখানে আমরা এই ভর যে ইউজ করছি, ভরের বদলে জাস্ট পরের সূত্রে চাপ ইউজ করা হয়েছে। মানে সকল একই জিনিস, এই চাপটা ইউজ করার কারণটা আমি বলি তোমাদেরকে। আচ্ছা, সবাই আমরা জানি চাপ P = F/A, এটা জানি, বা P = F এর বদলে mg/A আমরা লিখতেই পারি। ঠিক আছে, আমরা যেহেতু এখানে নির্দিষ্ট আয়তন বা এরিয়া বলছি, তাহলে A আর G কনস্ট্যান্ট, আমরা এখান থেকে লিখতে পারি A আর G যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লিখতে পারি P সমানুপাতিক m, অর্থাৎ ভর বাড়লে চাপ বাড়বে, চাপ বাড়লেও ভর বাড়বে। চাপ এবং ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক, এই হচ্ছিল কথা। সমানুপাতিক সম্পর্ক কারণে আমরা ভরের বদলে চাপ লিখতে পারছি।
ঠিক আছে, এখন তার পাশাপাশি আমরা শিশিরাঙ্ক জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আপেক্ষিকতা জিনিসটা কিছুটা বুঝলাম, যদিও আমাদের একটা মূল সূত্র এখনো বাকি আছে, সেই সূত্রতে আমি আসবো তোমাদের শিশিরাঙ্ক জিনিসটা বুঝায়। দেখো শিশিরাঙ্ক যদি বুঝাইতে হয়, সবাই টপিক দিয়ে এখানে শিশিরাঙ্ক। আচ্ছা, শিশিরাঙ্ক বোঝানোর জন্য ধরো আমি আজকে কালিন্দী এলাকায় তোমার হচ্ছিল বিকালের তাপমাত্রা ধরলাম 25°C, 25°C। এখন এই 25°C এটা কি বলছি আমরা? বিকালে বলছি। আচ্ছা, এখন আমি দেখলাম এখানে আর এর মান 70%। এখন 70% মানে কি ভাইয়া? 70% মানে হচ্ছিল তার ধারণ ক্ষমতা 100 আর তার কাছে জলীয় বাষ্প আছে 70টা। ওকে, এখন খেয়াল করো, আমি জিনিসটা যদি সুন্দরভাবে জিনিসটা দেখতে চাই, তাহলে আমি ধরলাম এটা হচ্ছিল বায়ুর অণু। এখন এইখানে তোমার 70টা ধরলাম, সাপোজ 70টা আছে, যাই হোক আমাদের এখানে দেখা 70টা সম্ভব না, তারপর আমি বললাম। দেখো এইটা আমরা বুঝলাম, বাট খেয়াল করো এই যে একটু পর যে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা আমি ধরলাম সূর্যাস্তের বেলায় তাপমাত্রা কিছুটা কমবে, কারণ আমরা সবাই বুঝি কমন সেন্স, যত রাতের দিকে আগাবে তত তাপমাত্রা কিছুটা কমে, দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে। তো 22°C এটা ছিল সূর্যাস্ত। সূর্যাস্তের বেলা আমরা দেখলাম ভাইয়া আর এর মান, একটু খেয়াল করো যে জলীয় বাষ্পের সংখ্যা 70টাই আছে, বা ধারণ ক্ষমতা 100 জায়গায় 90তে নেমে আসছে। এখন কথা হচ্ছিল ভাইয়া ধারণ ক্ষমতা কেন 90তে নিয়ে আসলো? খেয়াল করো যে মূলত এটার কারণ হচ্ছিল এই যে বায়ুর অণুগুলা ছিল না, এই বায়ুর অণুগুলা আমরা সবাই জানি যার তাপমাত্রা যখন বাড়ে তখন কি হয়, এই অণুগুলার মধ্যে, পদার্থের অণুগুলার মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়। অর্থাৎ এই অণুগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, পাশাপাশি এতে আন্তঃআণবিক দূরত্ব কিন্তু বাড়ে। বাট যখন তাপমাত্রা কমে তখন কি হয়? তখন হচ্ছিল এই সংঘর্ষ আগের মতো বৃদ্ধি না পেয়ে উল্টা কমতে থাকে, পাশাপাশি আন্তঃআণবিক দূরত্বটাও কমতে থাকে। যখন আন্তঃআণবিক দূরত্ব কম মানে হচ্ছিল তার ভিতরে খালি জায়গা কম, বায়ুর ভিতরে খালি জায়গা কম। খালি জায়গা কম মানে কি? তার ধারণ ক্ষমতা কমে গেছে। অর্থাৎ আগে সে 100টা জলীয় বাষ্প খুব সহজে নিতে পারতো, তাপমাত্রা কমার কারণে সে এখন 100 নিতে পারে, 90টা নিতে পারে, বাট জলীয় বাষ্প কিন্তু 70টাই থাকবে। কমন সেন্স। তো দেখো এইখানে কিন্তু আমরা দেখলাম যে তোমার এটা কি বলে, জলীয় বাষ্পের পরিমাণ ঠিকই আছে, কিন্তু এই যে ভিতরে যে ফাঁকা জায়গা বা স্থান এটা কিন্তু কমে গেছে। আবার আমরা ধরলাম একেবারে রাত বা সন্ধ্যায় বা রাতই ধরলাম 18°C তাপমাত্রা হয়ে গেছে, এটা রাতের বেলা। তখন আমরা খেয়াল করলাম আর এর মান আসছে 70/70। অর্থাৎ এখানে খেয়াল করো জলীয় বাষ্পের মান 70ই আছে, বাট ধারণ ক্ষমতা কমে গেছে, আরো কমে গেছে। আমি কেন বলছি মাথা রাখবা, তাপমাত্রা কমলে, এখান থেকে যত তাপমাত্রা কমবে তত এই বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমবে। তো দেখো এখানে যখন ধারণ ক্ষমতা কমে গেছে, তখন কিন্তু এই যে যখন তোমার 70/70 মানে কি, এটা আর এর মান 100%। এই যখন 100% তখন মাথা রাখবা যে এটা কিন্তু সম্পৃক্ত অবস্থা আছে। আমি যদি বলি এই তাপমাত্রায় আছে কি ভাইয়া? সম্পৃক্ত বায়ু, মানে হচ্ছিল তার যতটা দরকার ততটাই আছে। কিন্তু কথা হইল এই 18 থেকে যদি কিছুটা কমে যাচ্ছে 17.9°C নেমে আসে, তখন কি হবে? তখন আমি কি বলছি, তাপমাত্রা তো কমবে, ধারণ ক্ষমতাটা কমবে। তখন দেখলাম যে ভাইয়া 17.9°C আর এর মান হয়ে গেছে ওই 70টায় আছে, নিচে গেছে 68টা। খেয়াল করো এখন বায়ু ধারণ ক্ষমতা 68টা, বাট বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 68টা, বাট জলীয় বাষ্প আছে 70টা। এখন দুইটা কি করবে? আজকে ক্লাসরুমে ধরো আমার সিট সংখ্যা 40টা সাপোজ, এই 40টার ভিতরে যদি আমার 42 জন স্টুডেন্ট আইসা পড়ে, আমার 2জন স্টুডেন্ট কি বের করে দিতে হবে না? সেম টু সেম বায়ু সেম কাজ করবে যে ভাইয়া 68টা সিট সংখ্যা আছে, বাট আমার এখন আইসা পড়ছে 70টা জলীয় বাষ্প, তাহলে বাকি 2টা জলীয় বাষ্প কিন্তু তাকে বের করে দিতে হবে। এই বায়ুতে যখন বের করে দেয় তখন এই জলীয় বাষ্প মাটিতে পড়ে, যেটা আমরা শিশির হিসেবে চিনি। অর্থাৎ খেয়াল করো মূলত যখন শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার মান 100%, এগুলো সব হচ্ছিল পার্সেন্টেজে হিসাব করো, এগুলো সব হচ্ছিল 100 গুণন 100 হবে, গুণন 100। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা যখন 100%,
তখন অ্যাকচুয়ালি শিশির পড়া শুরু হয়। তো শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক বলে তাকেই যেই তাপমাত্রা, শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, শিশিরাঙ্ক ছিল তাকেই বলে যেই তাপমাত্রায় শিশির পড়া শুরু করে। একেবারে কমন সেন্স, যে তাপমাত্রা শিশির পড়া শুরু করে সেই তাপমাত্রাকে আমরা শিশিরাঙ্ক বলবো। দেখো, অর্থাৎ আবার আরেকটা কথা বলতে পারি, আপেক্ষিক আর্দ্রতার মান যখন 100% তখন সেই তাপমাত্রাকে আমরা শিশিরাঙ্ক বলতে পারি। অর্থাৎ মূলত এখানে অর্থাৎ এই যেই তাপমাত্রা থেকে মূলত তোমার এই জলীয় বাষ্প পড়া শুরু করবে সেই তাপমাত্রাকে আমরা বলবো শিশিরাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা 17.9 ডিগ্রি সেলসিয়াস এখান থেকে দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, শিশির পড়া শুরু করছে, এটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এখান থেকে আমরা এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা দেখাইছি। একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করি, সেই উপরে যে 70, নিচে 100, 70, 90, খেয়াল করে একটা জিনিস দেখি এখানে ভাইয়া, এই যে 70 এটা কিন্তু ভাই অলওয়েজ ফিক্সড আছে, কিন্তু এই নিচে নিচে যেটা আছে 190, 70 এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে খেয়াল করো যে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে জলীয় বাষ্পটা এটা একটা সময় এসা সমান হয়ে পড়ে, কখন? যখন শিশিরাঙ্ক তাপমাত্রায়, শিশিরাঙ্ক তাপমাত্রায় প্রায় সমান হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটাকে বলতে পারি, একটু মুছে ফেলি সেটটা, এই জিনিসটাকে 70 কে বলতে পারি 18 ডিগ্রি সেলসিয়াসে, আর 70/70 আছে, এই 70 কে আমরা বলতে পারি কি বলতো, শিশিরাঙ্কে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প। খেয়াল করো যে এই শিশিরাঙ্কে এইটা হচ্ছে নিচে সম্পৃক্ত করতে যে পরিমাণটা লাগে সেটা নিচে থাকে, বাট আমরা শিশিরাঙ্ক তাপমাত্রা দেখলাম এই 70 সমান হয়ে গেছে গা, তখন আমি এটাকে বলতে পারবো ভাইয়া যে শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত করতে জলীয় বাষ্প, প্রয়োজনীয় জলীয় বাষ্প। আর নিচেটাকে বলতে পারবো, নিচেরটাও একই কথা, তারপর এটা বলতে পারবো বায়ুর তাপমাত্রায়। অর্থাৎ এই জিনিসটাকে আমরা শুধুমাত্র শিশিরাঙ্ক বলতে পারবো না, কেননা এর নিচেরটা যে কোনো তাপমাত্রা হইতে পারে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জ 100, 22 ডিগ্রি হইতে পারে 90, অর্থাৎ এখানে কথা ছিল বায়ুতে কত তাপমাত্রা আছে সেটা গুরুত্বপূর্ণ। তো আপেক্ষিক আর্দ্রতার মূলত সূত্র ছিল এইটা, বা মূলত সূত্র এটা, R = শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প, আর নিচে হবে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প, গুণন হবে 100%। এটাকে আমরা লিখতে পারি R = ছোট হাতের F বাই বড় হাতের F গুণন 100%। এটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মূলত বেসিক। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা তোমাদের একটা গ্লেসিয়ারের সূত্র আছে, মূলত হাইড্রোমিটার থেকে আসে, আমরা সেই হাইড্রোমিটারটা দেখবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই। ট্রাইডেন্টের তোমাদের জন্য বা আমাদের এই কেরানীগঞ্জের জন্য আমরা কিছু ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করছি, যেন এই সকল কঠিন টপিকগুলো তোমরা খুব সহজে বুঝতে পারো। আরও ডিটেলস বুঝতে ট্রাইডেন্টের অফিসে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে অ্যাড হতে পারো আমাদের অফলাইন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।